بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো এবং সবাই করোনা সুরক্ষার সরঞ্জাম ব্যবহার করে নিজের জীবনকে সুরক্ষিত করছো। আজকে আমাদের আইসিটি অনলাইন ক্লাসের চতুর্থ ক্লাস। আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা আজকে যে অংশটি আলোচনা করব তা হলো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফ্লোচার্ট, অ্যালগরিদম, এই দুটি বিষয় সম্পর্কে। এই দুটি বিষয় হলো প্রোগ্রামিং সি তৈরি করার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এটি ব্যবহার করি। তো আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো প্রোগ্রামিং সি ফান্ডামেন্টাল, অর্থাৎ প্রোগ্রামিং সি এর বিভিন্ন অংশের সাথে পরিচিতি, বিভিন্ন ধাপের সাথে পরিচিতি, বিভিন্ন কিওয়ার্ডের সাথে পরিচিতি। এই পরিচিতি পর্বটা আমাদের ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যদি এই পরিচয় পর্বটা সবকিছুকে আমরা ভালোভাবে জানতে পারি, চিনতে পারি, আমরা সব ভালোভাবে প্রোগ্রামিং সি রচনা করতে পারি। আমরা স্ক্রিনে একটি ভাষা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই অনেকের কাছে বিষয়টি অনেক নতুন, যেই রকম কি লেখা আছে আমরা বুঝতে পারছি না, কিন্তু যখন আমরা এই আলোচনার শেষ পর্যায়ে বুঝবো তখন আমরা আশা করি অনেকাংশেই আমরা বুঝতে পারবো। আমরা এই যে লেখাটা দেখছি, এই লেখাগুলোকেই আমরা মূলত সি প্রোগ্রামিং বলে থাকি। এই ধরনের লেখা দিয়ে যদি আমরা কোনো কোডিং করি, কোনো ভাষা ব্যবহার করি, তাহলে তাকে আমরা সি প্রোগ্রাম বলি। আমাদের আজকের পাঠ তাহলে সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা বা সি প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। এই পাঠে আমরা যেটা শিখতে পারবো, সি প্রোগ্রামিং ভাষার সুবিধা, অপারেটর কি তা বলতে পারবো, চলক দিয়ে কি তা বলতে পারবো, বা চলক কি তা বলতে পারবো, বিভিন্ন অপারেটরের কাজ ব্যাখ্যা করতে পারবো। আমরা স্ক্রিনে একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছি। অনেকেই আমরা আমার সাথে পরিচিত নয়। যারা কম্পিউটার সায়েন্সের সাথে পরিচিত তারা অনেকেই চিনতে পারেন, আবার আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এটা অচেনারই কথা। তবে এখন আমরা তার সাথে পরিচিত হব। তিনি হলেন ডেনিস রিচি। ডেনিস রিচি। আমাদের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে কে প্রথম প্রোগ্রামিং সি বা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন। তার নাম হলো ডেনিস রিচি। তিনি কেন বিখ্যাত? তিনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিখ্যাত। সি প্রোগ্রাম। সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডের উদ্ভাবিত বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। এটি প্রথমে শুধুমাত্র ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তারা রিসার্চের কাজে এই ভাষাটি ব্যবহার করতেন। বিসিপিএল এর সংক্ষেপে বি নামেও পরিচিত ছিল। এটার সংক্ষেপে নাম ছিল বি। পরে বি উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে, অর্থাৎ প্রথম যে প্রোগ্রাম ছিল তার নাম ছিল বি। সেই বি প্রোগ্রাম থেকে সি প্রোগ্রামের বিকাশ ঘটে, সি প্রোগ্রামটা আসে। সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের ভাষার যেমন ফরট্রান মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। এখানে আমরা উচ্চ স্তরের ভাষার মাধ্যমে ফরট্রান নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ এটা দ্বারা আমরা কি করতে পারি, বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে ডেটা টাইপ দিয়ে কাজ করা যায়, অর্থাৎ ডাটা দিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। সি দিয়ে ইচ্ছামতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং এইসব প্রোগ্রামগুলি বেশ
নমনীয় হয়। এজন্য সি কে মধ্যবর্তী কম্পিউটার ভাষা বলা হয়। অর্থাৎ সি, সহজ কথা হলো সি কে যদি আমরা বলে সি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হলো একটা মিড লেভেল মধ্যস্তরের ভাষা। সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয়, কারণ সি তে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গোটো ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃব্যবহার করা যায়। আনস্ট্রাকচার্ড ভাষায় এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদা ফাংশন বর্ণনা করা যায় না। সি একটি জেনারেল পারপোজ ভাষা। সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। একজন প্রোগ্রামের যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে আছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায়। এই জন্য সি ভাষাকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষাও বলা হয়। সি ভাষার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সি ভাষার বৈশিষ্ট্য: সি একটি মধ্যস্তরের ভাষা। এই ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। এটা দ্বারা সি প্রোগ্রাম দ্বারা হার্ডওয়্যারকেও নিয়ন্ত্রণ করা যায়, আবার সিস্টেম প্রোগ্রামও রচনা করা যায়। এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষা সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়। অর্থাৎ উচ্চ স্তরের ভাষারও আমরা সুবিধা নিতে পারি, আবার নিম্ন স্তরের ভাষারও সুবিধা নিতে পারি। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ ও বলা হয়। অর্থাৎ এটা দ্বারা সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই আমরা একে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজও বলতে পারি। সি ল্যাঙ্গুয়েজের মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায়, তাই সিকে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজও বলা হয়। সি প্রোগ্রামের শুরু হয় একটি ফাংশন মেইন এর মাধ্যমে। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। অর্থাৎ আমরা সি প্রোগ্রাম যখন রচনা করব, প্রতিটি প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকবে। প্রতিটি প্রোগ্রাম শুরুতেই একটি মেইন ফাংশন থাকবে। এই প্রতিটি প্রোগ্রামের বা কাজ এই ফাংশন থেকে শুরু করতে হবে। এরপর ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস কনফার্ম জিনিস জানলাম। প্রথমে অবশ্যই আমাকে মেইন দিয়ে শুরু করতে হবে এবং প্রতিটি স্টেটমেন্ট লেখার শুরুতেই আমাকে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আমরা ম্যাথে যে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, দ্বিতীয় বন্ধনীটি দিতে হবে। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। অর্থাৎ প্রতিটি স্টেটমেন্টের শেষে অবশ্যই আমাকে একটা সেমিকোলন দিতে হবে, না হলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে স্ল্যাশ স্টার চিহ্ন এবং শেষে স্টার স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা কোনো কমেন্ট লিখতে পারি। এটি প্রোগ্রামে কোনো কাজ করবে না, বাট আমার আরেকজন যদি আমার প্রোগ্রামটা ইউজ করতে চায় তাহলে সেখানে আমি সহজেই তাকে দিক নির্দেশনা দিতে পারি যে আমার প্রোগ্রামের এই অংশতে এই কথাটি বলা হয়েছে। এরপর আমরা প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। যেথায় ইচ্ছা সেথায় কমান্ড দেওয়া যাবে প্রয়োজন মতো। পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। এখানে যত ইচ্ছা আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারি, ব্রাঞ্চিং স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়। সি প্রোগ্রাম সাধারণত হাই লেভেল অনেক প্রোগ্রাম আছে যেই কম্পিউটারের জন্য তৈরি করা হয় ওই কম্পিউটারে ব্যবহার করতে হয়, কিন্তু না, সি প্রোগ্রাম দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম তৈরি করি এটা সব মেশিনে চালানো যায়। এক মেশিনের প্রোগ্রাম আমরা অন্য মেশিনে ব্যবহার করতে পারি, হয়তো বা কোনো সাধারণ ত্রুটি দেখা দিলে আমরা তা সংশোধন করে চালাতে পারি।
এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর যেমন প্লাস, ইকুয়াল, মাইনাস, ইকুয়াল, স্টার, ইকুয়াল অর্থাৎ গুণ চিহ্ন, এটাকে আমরা গুণ চিহ্ন বলতে পারি, গুণ চিহ্ন, ইকুয়াল ইত্যাদি রয়েছে। এগুলো, এই অপারেটর গুলোকে আমরা কম্পাউন্ড অপারেটর বলে থাকি। এগুলো আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারি। এখন আমরা একটি সি ভাষার গঠন দেখতে পাচ্ছি। সি ভাষাতে আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারবো, মনোযোগের সহায়তায় আমরা দেখলে আমরা নিজেরাও সি প্রোগ্রাম সহজেই করতে পারবো। সি প্রোগ্রাম প্রথমে সেকশন যেটা আছে, সেই সেকশনের নাম হলো ডকুমেন্টেশন সেকশন। এখানে আমরা কি করতে পারি, মন্তব্য লিখতে পারি। ডকুমেন্টেশন সেকশনে আমরা মন্তব্য লিখতে পারি যে প্রোগ্রামটা কিসের। এরপরে আমাদের আছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন আমরা হেডার ফাইল সংযুক্ত করে, সাধারণত বিভিন্ন হেডার ফাইল থাকে, এই হেডার ফাইল আমরা পরবর্তী ধাপের আলোচনা এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন শুধু দেখতে পাচ্ছি যে কোনটার পরে কোন ধাপের পরে কোন ধাপ ব্যবহার করা হবে। ডকুমেন্টেশন সেকশন, এখানে মন্তব্য লেখা যাবে। লিঙ্ক সেকশন, এখানে হেডার ফাইল সংযুক্ত রাখা। ডেফিনেশন সেকশন, এখানে আমরা ধ্রুব মানের ব্যবহার করতে পারবো। ধ্রুবক যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে ব্যবহার করব। সি গ্লোবাল ডিক্লারেশন, গ্লোবাল ভেরিয়েবল এখানে আমরা ঘোষণা করতে পারবো। এরপরে আমাদের শুরু হবে মেইন ফাংশন। মেইন ফাংশন বিভাগ থাকবে একটি। এরপরে মেইন ফাংশন শুরুর ব্র্যাকেট থাকবে। ব্র্যাকেটের পরে আমরা থাকবে ভেরিয়েবল, সেখানে ব্র্যাকেটের ভিতরে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব। এবং পরে এক্সিকিউটেবল পার্টে প্রসেস ভ্যালু থাকবে। এখানে কি কি আমাদের প্রসেস, কি কাজটা হবে, এখানে যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, যে কোনো একটি যে প্রসেসগুলো হবে সেই প্রসেসটা আসলে আমরা এখানে ব্যবহার করব। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশনটা শেষ ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করব। এরপরে সাব প্রোগ্রাম সেকশনে আমরা ব্যবহারকারীর নিজস্ব ফাংশন লেখা থাকতে পারে। যদি আমরা এটার ভিতরে কাজ করতে চাই, এখানে সাব প্রোগ্রামে আমরা নিজস্ব একটা ফাংশন লিখতে পারি। ব্যবহারকারীর নিজস্ব ফাংশন ওয়ান আমরা ব্যবহার করতে পারি। এবার বিভিন্ন ধরনের ফাংশন, ইউজার ডিফাইন, ইউজার ইচ্ছা করলে তার পছন্দ মতো অনেক ধরনের ফাংশন এখানে দিতে পারে। এখন আমরা ডকুমেন্টেশন সেকশন সম্পর্কে বিস্তারিত জানবো। ডকুমেন্টেশন সেকশন হলো কোনো সি প্রোগ্রামের এটি ঐচ্ছিক অংশ। এখানে প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামারের নাম, ব্যবহারের নিয়ম এবং প্রোগ্রামের উদ্দেশ্য এখানে সংযুক্ত করা হয়। সাধারণত কমেন্টস এর মাধ্যমে এগুলো উল্লেখ করা হয়। সি প্রোগ্রাম ভাষায় কমেন্ট লেখার জন্য আমরা আগে জানছি আমাদের কিভাবে লিখতে হবে, এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ডকুমেন্টেশন সেকশন হলো প্রোগ্রাম পরিচিতি। এক কথায় আমরা যদি বলি, এখানে হলো প্রোগ্রাম এবং প্রোগ্রামারের পরিচিতি আমরা ইচ্ছা করলে এখানে সংযুক্ত করতে পারি। প্রোগ্রাম ব্যবহারের নিয়ম লিপিবদ্ধ করে রাখতে পারি। প্রোগ্রামের উদ্দেশ্য আমরা এখানে সংযুক্ত করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল এই অংশে যুক্ত হয়। আমি প্রোগ্রামের ভিতরে যে অংশগুলো ব্যবহার করব, যে কি কি ব্যবহার করব, সেটা কিন্তু প্রোগ্রামিং সিতে আগেই বলে দিতে হয় যে আমি এই জিনিসটা আমার প্রোগ্রামের মধ্যে ব্যবহার করব। সুতরাং এটি অবশ্যই আমাকে প্রোগ্রামের প্রথমেই বলে দিতে হবে আমি কি কি ব্যবহার করব। এরপরে আমরা ডেফিনেশন সেকশনে দেখছি এই অংশে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়, অর্থাৎ যে মানটা স্থির কোনো মান থাকলে আমরা সেটাকে ঘোষণা করে দিতে হবে আমাদের পূর্বেই। এরপরে গ্লোবাল ভেরিয়েবল, এখানে এই অংশে গ্লোবাল চলক ঘোষণা করা, অর্থাৎ যেটা পরিবর্তনশীল যে চলক থাকে ওই চলকটা আগে আমাকে এখানে ঘোষণা করে দিতে হবে। মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারীর প্রধান ফাংশন, এটা থাকতেই হবে। এটি একটি ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন, কারণ ব্যবহারকারী প্রোগ্রামারের গঠন নির্ণয় করে থাকে। সি প্রোগ্রামের মূল অংশ এই ফাংশনের আওতায় দুটি বন্ধনী, দ্বিতীয় বন্ধনী যেটাকে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট, ওই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়। সি প্রোগ্রাম যত বড় ও ছোট হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। এই ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয়। মেইন ফাংশনের দুটি ফাংশন থাকে, একটি ডিক্লারেশন পার্ট, অন্যটি এক্সিকিউশন পার্ট। অর্থাৎ একটা অংশে আমাকে কি চাই সেটা ডিক্লারেশন করতে হয়, অন্য অংশে সেটি কিভাবে পালন করবে, সে কি কাজটি করবে সেটাকে এক্সিকিউশন পার্ট বলা হয়। ডিক্লারেশন পার্টে প্রয়োজনীয় চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় যা নির্বাহ অংশে ব্যবহার করা হয়, এবং এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহ হওয়ার কমপক্ষে একটি স্টেটমেন্ট
থাকতে হয়। উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। এখন আমরা ডেটা টাইপ সম্পর্কে জানব। ডেটা টাইপ আমাদের প্রথমে আছে ডেটার ধরনের ডেটা টাইপ বলে। সি প্রোগ্রামের মধ্যে নিম্নলিখিত ডাটা থাকে: ডাটা টাইপ, প্রাইমেটিভ, ডেরিভেটিভ, ডিরাইভড এবং ইউজার ডিফাইন। ইউজার প্রাইমেটিভ যেটা আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ভয়েড এবং ডেরিভেটিভ যেটা সেটা অ্যারে, পয়েন্টার, ফাংশন। ইউজার ডিফাইন যেটা এনাম, স্ট্রাকচার, ইউনিয়ন এগুলো ব্যবহার করব। তবে আমাদের ইউজার ডিফাইন, ডেরিভেটিভ এই দুটো ফাংশন আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের ইন্টারমিডিয়েট সেকশনে যে প্রোগ্রামিং সি রয়েছে সেখানে আমরা মূলত প্রাইমেটিভ যে অংশটি আছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল, ভয়েড এই 5টি সেকশন ব্যবহার করব। ডেটা টাইপের মেমরি পরিসর। ডেটা টাইপে ক্যারেক্টার কত বাইট নিয়ে কাজ করবে। ডেটা গ্রাফে ক্যারেক্টার সাধারণত 1 বাইটের মধ্যে কাজ করে। এটা ডাটা রেঞ্জ হলো -128 থেকে +127 পর্যন্ত। এটার সাইজ হলো একটা ক্যারেক্টার যদি আমি লিখে 1 বাইট জায়গা সে দখল করবে, আমি সেখানে সর্বোচ্চ -20 এবং 128 টু +127 পর্যন্ত লিখতে পারবো। আনসাইন্ড ক্যারেক্টারে আমরা 8 বাইট আমরা যদি একটা ক্যারেক্টার লিখি সেখানে আমার ওই ক্যারেক্টারটি দখল করবে 8 বাইট পর্যন্ত। আর এটার রেঞ্জ হলো 0 থেকে 255 পর্যন্ত। ইন্টিজারকে আমরা লিখতে হবে %d দ্বারা। আমরা ইন্টিজার লিখবো %d দ্বারা। ইন্টিজার লেখার সময় আমার ইন্টিজার 2 বাইটের জায়গা দখল করবে এবং সেখানে এটা একটা ডাটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 32,768 টু মাইনাস, এটা মাইনাস ভ্যালু এবং প্লাস ভ্যালু পর্যন্ত সে 32,767 পর্যন্ত। লং ইন্টিজার আমাদের এখানে এই প্রোগ্রামে আমাদের খুব বেশি ব্যবহার হবে না, তারপর আমরা জেনে নিচ্ছি এখান থেকে। লং ইন্টিজারে আমরা %id 4 বাইট পর্যন্ত, আনসাইন্ড ইন্টিজার %u, ফ্লোটে %a ব্যবহার করব, ডাবলে আমরা %e ব্যবহার করব, লং ডাবলে %n ব্যবহার করব। এখানে রেঞ্জগুলো দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারো। সি ভাষায় প্রোগ্রাম করতে যা প্রয়োজন। সি ভাষায় প্রোগ্রাম করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে আমাদের 1 নম্বরে সি ভাষা যে প্রোগ্রাম করে আমরা এটা টোকেন বলি। টোকেনের মধ্যে থাকবে আমাদের কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার, স্ট্রিং, স্পেশাল সিম্বল, অপারেটর। কিওয়ার্ড কি? প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে। প্রত্যেক প্রোগ্রামেরই একটা নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয়। এই সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয়। এরপরে আমরা অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে সিতে 32 কিওয়ার্ড, সিতে মোট 32টি কিওয়ার্ড আছে। হ্যাভ ফিক্সড মিনিং অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ। এগুলা কোনো সময় চেঞ্জ হওয়ার পরিবর্তন হবে না, হওয়ার সুযোগ নেই। মিনিং কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ এটা মিন করবে সেটা কখনো পরিবর্তন হবে না। এখানে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, কিওয়ার্ডগুলো আমরা ইচ্ছে করলে সংগ্রহ করতে পারি। কিওয়ার্ড সম্পর্কে আমরা পরবর্তীতে যে কিওয়ার্ডগুলো আমাদের ব্যবহার হবে সেই কিওয়ার্ডগুলো সম্পর্কে আমরা মূল প্রোগ্রাম করার সময় আলোচনা করব। সি প্রোগ্রামের ডেটার পরিচয়ক আইডেন্টিফায়ার আমরা প্রথমে দেখি কিওয়ার্ড, তারপরে আইডেন্টিফায়ার। প্রোগ্রামিং এর সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়। এই নামকে পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। অর্থাৎ প্রোগ্রামিং এর সুবিধার্থে আমরা সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়। এই নামকে পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। আইডেন্টিফায়ার প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করা হয়: চলক ও ধ্রুবক। ধ্রুবক কি? কনস্ট্যান্ট অর্থ স্থির, বা ধ্রুবক, এই ধ্রুবক মানটা কি? যা একটি নির্দিষ্ট মান ধারণ করে। অনেক সময় প্রোগ্রামে এটি একটি স্থির বা অপরিবর্তনশীল মান ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে প্রোগ্রামে ওই মানকে কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করা হয়। প্রোগ্রাম নির্বাহের সময় কোনো অবস্থাতেই
কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোনো সংখ্যা বা মান দ্বারা কনস্ট্যান্টের মান নির্ধারণ করা যায় না, তবে কনস্ট্যান্ট দ্বারা ভেরিয়েবলের মান নির্ধারণ করা যায়। এরপরে সি প্রোগ্রামে মোট দুইভাবে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়, কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে এবং স্ল্যাশ দিয়ে আমরা ডিফাইন, হ্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা ডিফাইন বা এটাকে বলে প্রি প্রসেসর ডেরিভেটিভ, সাধারণত এটার নাম হলো প্রি প্রসেসর ডেরিভেটিভ ব্যবহার করা হয়। কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার ধ্রুবক ঘোষণার ফরম্যাট হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইপ, কনস্ট্যান্ট নেম সমান কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাশ দিয়ে ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণার ফরম্যাট হলো হ্যাশ ডিফাইন, কনস্ট্যান্ট নেম, কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট এর মধ্যে দুই ধরনের ক্যারেক্টার আছে, নিউমেরিক ক্যারেক্টার, ইন্টিজার, রিয়েল, সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং ক্যারেক্টার। চলক কি? চলক হলো ভেরিয়েবল, হলো মেমোরির লোকেশনের নাম ও ঠিকানা। প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয় প্রাথমিকভাবে সেগুলো কম্পিউটারে র্যামে অবস্থান করে, পরবর্তী সময় সেগুলো পুনরুদ্ধার বা পুনর্ব্যবহারের জন্য ওই নাম বা ঠিকানা জানা প্রয়োজন হয়। সুতরাং প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে ভেরিয়েবলগুলো অবস্থান এবং সংরক্ষিত মান পরিবর্তিত হয় বা হতে পারে বলে এদেরকে ভেরিয়েবল বা চলক বলা হয়। ভেরিয়েবল ডাটা টাইপ, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। ভেরিয়েবল প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার হবে। ভেরিয়েবল নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে। ভেরিয়েবলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার, আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যবহার করা হয়। আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশ, পার্সেন্ট, ইনটু, প্লাস, মাইনাস ইত্যাদি ব্যবহার করা যায় না। ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। ভেরিয়েবল নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে নিয়ম অনুযায়ী ভেরিয়েবলের নামকরণে 31টি ক্যারেক্টার ব্যবহার না করাই ভালো। মেমোরিতে চলকের অবস্থান, ভেরিয়েবল, রোল নাম্বার, ডাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এখানে একটা নমুনা দেখানো হয়েছে। সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার বিশেষ সিম্বল ব্যবহৃত হয়, এগুলোকে অপারেটর বলা। সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয়, এগুলোকে অপারেটর বলা হয়। আর যা ডেটা ধারণ করা তাকে অপারেন্ড বলা হয়। যা ডাটা ধারণ করে তাকে অপারেন্ড আমরা বলতে পারি। টাইপ অফ অপারেটর, এখানে অপারেটরগুলোর নাম দেওয়া আছে। আমরা অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর, এই 8 ধরনের অপারেটর ব্যবহার করতে পারি। এগুলো কোনটা কি ধরনের অপারেটর ব্যবহার করবে এখানে একটা চার্টের মাধ্যমে তা দেখানো হলো। প্রত্যেকটা কোনটা কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয়েছে তা এখানে দেখানো হয়েছে। তোমরা ইচ্ছা করলে এটা সংগ্রহ করতে পারো এখান থেকে। এবং অ্যারিথমেটিক অপারেটর কি হবে সেটা আলাদাভাবে দেখানো হয়েছে। প্লাস, টু অ্যাড টু নাম্বার, ফর সাবট্রাকশন কিভাবে ব্যবহার করতে হবে তাও দেওয়া আছে। সামনে রেজাল্ট কত হবে সেটাও দেওয়া আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এগুলো সংগ্রহ করতে পারি। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা পরবর্তী প্রোগ্রামে এগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে রিলেশনাল অপারেটর, ইকুয়াল টু, তারপরে আমরা গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল টু, গ্রেটার দেন টু ইকুয়াল, লেস দেন টু ইকুয়াল, এগুলো এখানে আমরা দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে সংগ্রহ করতে পারি। এবং আমাদের রিলেশনাল অপারেটর ও লজিক্যাল অপারেটর গুলো আবার দেখানো হয়েছে এখানে। এরপরে আমরা যেটা বিট ওয়াইজ অপারেটর, আমরা এগুলো সম্পর্কে জানি। অ্যান্ড যেখানে ব্যবহার করা হয় সেখানে সাধারণত কি হয় আমরা জানি, কিভাবে অ্যান্ড এর রেজাল্ট বের করতে হয় যেহেতু আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছি। এবং অর, এক্সক্লুসিভ অর, ওয়ান এস কমপ্লিমেন্ট, শিফট রাইট, শিফট লেফট, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, আমরা এটা আমাদের ফাংশনে ব্যবহার করতে পারি। ইনপুট ব্যবহার করতে হবে অবশ্যই। স্ক্যানএফ, এটা ইনপুট দেওয়ার জন্য, যে কোনো প্রোগ্রামে আমরা যদি কোনো ইনপুট দিতে চাই তখন আমরা স্ক্যানএফ লিখতে হবে।
স্ক্যানএফ লিখে এখানে দেখা হয়েছে স্ক্যানএফ %c মানে হলো স্ক্যানএফ একটা ক্যারেক্টার এন্ড ক্যারেক্টার ইনপুট দেওয়ার সময় এই কমেন্টটি এই সিনট্যাক্সটা ব্যবহার করতে হবে এবং প্রিন্টএফ দিয়ে প্রিন্টের স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে প্রিন্টএফ %ch মনিটরে আউটপুট প্রদর্শন করবে এটা আমরা এই প্রিন্টএফ এর মধ্যে যে লেখাগুলো লিখব সেগুলো আউটপুটে প্রদর্শন করা হবে এবং প্রিন্টএফ এর ব্যবহার করলে কি করা হয় কিভাবে ব্যবহার করা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্টএফ এর ব্যবহার আমরা যদি লিখি যে ক্যারেক্টার এ তখন আমরা এখানে লিখলাম ক্যারেক্টার এ মেমরিতে সে এই সংরক্ষণ করবে ইন্ট বি সে বি সংরক্ষণ করবে এখন এখানে বি সমান লিখবে 1 0 এবং ফ্লোট সি লিখলে সে সেখানে লিখবে ভগ্নাংশ কি লিখবে ভগ্নাংশ ক্যারেক্টার যদি আমি এ লিখি তাহলে এ দেখাবে বি লিখলে আমাকে বি 10 দেখাবে এবং সি লিখলে আমাকে সেখানে আমি ভগ্নাংশ লিখতে পারবো এবং ডাবল ডি লিখলে আমরা সেখানে যে কোনো অসীম সংখ্যক অসীম যেখানে মান পাওয়া যায় অনেক সময় আমরা কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করি অসীম মান পাই তখন সেখানে ডাবল ডি হিসেবে এটাকে সংরক্ষিত করতে পারবো তো আমরা প্রিন্টএফ যদি লিখি যে এখানে আমরা দেখালাম যে প্রিন্টএফ যদি আমরা ক্যারেক্টার এ লিখি তাহলে %c/n লিখলে ক্যারেক্টার এ লিখতে পারবো আমি প্রিন্টএফ ইন্টিজার বি লিখতাম তাহলে কি লিখতে পারবো বি সমান আমরা 10 লিখতে পারবো আমরা যদি এটা দিকতে আমাদের প্রথমটা হলো ইনপুট দিয়েছিলাম আমরা এখন যখন আমরা প্রিন্টএফ লিখবো সেই জিনিসটা আমাদেরকে মনিটর অর্থাৎ প্রিন্টএফ এ যে জিনিসটা লিখবো সেটাই আমাদেরকে মনিটরে আউটপুট দেখাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিন্টএফ এর মধ্যে যে জিনিসগুলো লিখবো সেটাই আমাদের মনিটরে আউটপুট দেখাবে তাহলে আমাদের এখানে 4টা আউটপুট আছে প্রিন্টএফ লিখলাম 4টা তাহলে আমাদেরকে আউটপুট দেখাবে আমরা যদি এখানে উপরে ইনপুট দিলাম 3টা কিন্তু প্রিন্টএফ ব্যবহার করলাম 3টা তাহলে তো আমাদেরকে 3টা রেজাল্ট দেখাতে হবে সুতরাং আমাদেরকে যদি যতগুলো রেজাল্ট দেখতে চাই আমরা ততগুলো প্রিন্টএফ ব্যবহার করে তার প্রিন্টএফ এর মধ্যে সেই ডাটাগুলোর ডিক্লারেশন করে দিতে হবে তো আমরা সেটাকে আউটপুটে দেখতে পাবো এবং স্ক্যানএফ এ তাহলে কি হবে আমরা স্ক্যানএফ এর এখানে একটা ব্যবহার দেখতে পাচ্ছি স্ক্যানএফ এ যদি আমরা ক্যারেক্টার এ লিখি সে আমাকে দেখাবে 1 বাইটের সে তার ওজন হবে 1 বাইট ইন্ট বি লিখলে তার ওজন হবে 2 বাইট আমরা যদি ফ্লোট সি লিখি তার ওজন হবে 4 বাইট এবং সেটা মেমোরিতে ইনপুট হবে ডাবল ডি তে 8 বাইটে সে একটা মেমোরি নিবে মেমোরি অংশ 8 বাইটের নিয়ে সে সেখানে ডাটা ইনপুট হবে এখন আমরা প্রিন্টএফ যদি লিখি প্রিন্টএফ ক্যারেক্টার তখন সে লিখবে এন্টার এ ক্যারেক্টার প্রিন্টএফ এ যেটা লিখলাম সেটা আমাকে দেখাবে এন্টার এ ক্যারেক্টার কি দেখাবে প্রথমে আমরা যদি এ দিই তাহলে আমাকে স্ক্যানএফ কি দিব স্ক্যানএফটা ইনপুটে কি দিয়েছিলাম সেটা তাকে দেখাতে হবে স্ক্যানএফ %c তাকে একটা ক্যারেক্টার দিয়েছিলাম এই যে ক্যারেক্টারের সংক্ষিপ্ত হলো আমরা %c /n দিলে আমরা এন্ড এ লিখলে তখন আমাদের প্রিন্টএফ এই যে এন্টার ইন্টিজার আবার স্ক্যানএফ বি দ্বিতীয় ডাটা দিলাম কারণ আমরা জানি যে আমরা যদি ইন্টিজার লিখি তাহলে সেটাকে %d তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যদি আমরা ক্যারেক্টার লিখি সেখানে %c ব্যবহার করব ইন্ট লিখলে %d ফ্লোট লিখলে %f ফ্লোট লিখলে %f এবং আমরা যদি ডাবল ডি লিখি তখন আমাদেরকে লিখতে হবে %e তাহলে অন্তত আমাদেরকে চারটা জিনিস তিনটে জিনিস মূলত জানতে হবে আমরা যদি কোনো ক্যারেক্টার ব্যবহার করতে চাই তাহলে %c যেখানে আমরা শুধু একটি মাত্র মেমরি ব্যবহার করব আর আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা নিতে চাই তাহলে আমাদেরকে %d ব্যবহার করতে হবে স্ক্যানএফ এর ভিতরে এবং আমরা যদি কোনো ভগ্নাংশ ব্যবহার করতে চাই তাহলে %c নিতে হবে আমরা যদি কোনো অসীম সংখ্যা লিখতে চাই তাহলে তখন আমাদেরকে %e ব্যবহার করতে হবে সাধারণত এই চারটি জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে ভালোভাবে যে আমরা স্ক্যানএফ এ কি ব্যবহার করব আর আমাদের মনে রাখতে হবে প্রিন্টএফ এর ভিতরে আমরা যে কোনো লেখা লিখব সেই লেখাটাই আমাকে আউটপুটে প্রদর্শন করবে সেই লেখাটা আমাকে কি করবে আউটপুটে প্রদর্শন করবে তো আমরা বিস্তারিত যখন প্রোগ্রাম করব তখন আমাদের আশা করি আরো ভালোভাবে বুঝবে এটা মূলত সি প্রোগ্রামের একটি থিওরিক্যাল আলোচনা সি প্রোগ্রাম শুরু করা সি প্রোগ্রামের ভিতরে কি কি জিনিস ব্যবহার করা হয় এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা সি ভবিষ্যৎ লেসনে অর্থাৎ সামনের ক্লাসে সি প্রোগ্রামকে কিভাবে ভেঙে ভেঙে করব সেই সম্পর্কিত আলোচনা করব
সুতরাং আমাদের আগামী ক্লাস অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আগামী ক্লাসের প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্নে অবশ্যই আমরা প্রায় 7 মার্ক পেতে পারি। তো আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে 7 মার্ক পেতে হলে আগামী ক্লাসগুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে থাকবে এবং নিজের অধ্যবসা চালিয়ে যাবে, কারণ আমাদের প্রতিষ্ঠান খোলার পরেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। আমরা যেন খুব শীঘ্রই ক্লাসে ফিরে যেতে পারি, খুব শীঘ্রই আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফিরে যেতে পারি। সেজন্য সবাই সবার সৃষ্টিকর্তা এবং তোমাদের যে নিজস্ব ইবাদত আছে সেই ইবাদতগুলো পালন করবে। যার যে ধর্মে আছো সেই ধর্মের ইবাদত করে প্রার্থনা করবে যেন আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসে ফিরে যেতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাস দেখার জন্য। আশা করি সামনের ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে এবং সামনের ক্লাসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামের জন্য। যদি সি প্রোগ্রামে আমরা কোনো উত্তর করতে চাই তাহলে আগামী ক্লাসগুলো আমরা অবশ্যই দেখব এবং সেই অনুসারে বাসায় অনুশীলন করব। এই কামনা রেখে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করি।